10 কোটিরও বেশি মানুষ শেষ হয়ে যাবে শুধু ফায়ার বলের মধ্যেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে শেষ পর্যন্ত সর্বমোট 500 কোটি মানুষের কোনো অস্তিত্ব থাকবে না। 5 billion people would be dead. বিজ্ঞানীরা আশঙ্কা করছেন এখন পৃথিবীতে পারমাণবিক বোমা পড়ার ঝুঁকি আগের যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি। কিন্তু আপনি জানেন কি, এই আঘাতে প্রায় সবগুলো দেশ ধ্বংস হলেও মাত্র 2টি দেশ থাকবে নিরাপদ। এই ধ্বংসযজ্ঞে পৃথিবীর প্রায় 500 কোটি মানুষ বিলীন হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সরাসরি এই বোমার আঘাতে কিন্তু এত মানুষ প্রাণ হারাবে না। আমরা শেষ হয়ে যাব সম্পূর্ণ অন্য একটি কারণে। যুক্তরাষ্ট্রের রাটার্স ইউনিভার্সিটির গবেষণায় এই তথ্যগুলো উঠে এসেছে। আর বোমা পড়ার সাথে সাথেই পৃথিবীতে কি ঘটতে শুরু করবে জানেন? শুরুতে শুধু চোখ ধাঁধানো একটা আলোর ঝলকানি, দৌড়ে পালানোর 1 সেকেন্ড সময়ও পাওয়া যাবে না। শব্দ কানে আসার আগেই সব শেষ। হঠাৎ একটা আলোর ফ্ল্যাশ, আর এই আলো সূর্যের চেয়েও বেশি উত্তপ্ত। চোখের পলক ফেলার আগেই আস্ত একটা শহর ধোঁয়ায় মিশে যাবে। ইট পাথরের বড় বড় বিল্ডিংগুলো মুহূর্তের মধ্যেই বাষ্প হয়ে বাতাসে মিশে যাবে। রাস্তায় থাকা মানুষগুলো তো হাওয়া হয়ে যাবেই, এমনকি তাদের অস্তিত্বের ছায়াগুলো পর্যন্ত মাটিতে পুড়ে দাগ হয়ে বসে যাবে। এত ভয়ঙ্কর ধ্বংসলীলা ঘটাতে পারে আজকালকার আধুনিক একটা মাত্র নিউক্লিয়ার বোমা। তাহলে একবার চিন্তা করে দেখুন, আমাদের এই পৃথিবীতে ঠিক এরকম 12,000 বোমা রেডি করা আছে। আপনি কি প্রস্তুত এই ধ্বংসযজ্ঞ থেকে বাঁচতে? আজকে আমরা জানার চেষ্টা করব পারমাণবিক বোমা পড়ার পর মিনিট বাই মিনিট ধরে কি কি হতে থাকবে, কারা বেঁচে থাকতে পারবে, আর পৃথিবীর কোন 2টি জায়গা যেখানে গেলে সার্ভাইভ করা সম্ভব। এই ভিডিওতে দেওয়া তথ্যসমূহের সোর্স লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে চেক করে নিতে পারবেন। এই শহরটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। এই শহরের উপর যদি একটি নিউক্লিয়ার বোমা এসে পড়ে, তাহলে দৃশ্যটা ঠিক কেমন হবে? আমাদের কাল্পনিক দৃশ্যপটের জন্য ধরে নিচ্ছি ঠিক এই মুহূর্তে একটি নিউক্লিয়ার বোমা এই শহরের দিকে ধেয়ে আসছে। আসল বোমাটি মূলত এর ভেতরেই লুকিয়ে আছে, প্রায় 2 মিটার এবং 6 ফুট লম্বা এই কোনক বা ক্যাপসুলের ভেতর। নিউক্লিয়ার বোমা ফাটার প্রথম 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগ সময়ের মধ্যেই তাপমাত্রা এতটাই চরম হয়ে যায় যে সেখানে প্লাজমার একটা গোলা তৈরি হয়। এই আগুনের গোলাটি এতই উত্তপ্ত যে এর ভেতরে থাকা সবকিছু সাব অ্যাটমিক পার্টিকেল বা অদৃশ্য কণায় পরিণত হয়। আমাদের সূর্যের একদম ভেতরের তাপমাত্রা হলো 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস, যা আমাদের পুরো সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত জায়গা। কিন্তু বোমার কারণে খুব সামান্য সময়ের জন্য হলেও ওই জায়গাটি সৌরজগতের সর্বোচ্চ উত্তপ্ত স্থানে পরিণত হয়। কারণ একটি নিউক্লিয়ার ফায়ার বলের ভেতরের তাপমাত্রা 18 কোটি ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। 1 মেগাট্রন নিউক্লিয়ার বোমা থেকে শুধু ফায়ার বলের ভিতরে 18 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যাবে। আর এই ফায়ার বল হবে 19টি ফুটবল মাঠের সমান। একবার ভেবে দেখুন, কিচ্ছু অবশিষ্ট থাকবে না। Nothing remains. একটু সহজ করে বললে, মহাবিশ্বের সবচেয়ে শক্ত জিনিসগুলোর মধ্যে একটি হলো হীরা। এই ফায়ারবলের তাপ সেই হীরাকে বাষ্প করে দেওয়ার তাপমাত্রার চেয়েও 20,000 গুণ বেশি। তাই আপনি কোনো ফ্রিজে লুকিয়ে আছেন, নাকি কোনো সাধারণ বাংকারে আছেন, নাকি ডায়মন্ড দিয়ে তৈরি কোনো বাংকারে আছেন, তাতে কিচ্ছু যায় আসে না। আপনি যদি ফায়ারবলের ভেতরে থাকেন, তবে পৃথিবীর বুক থেকে আপনার অস্তিত্ব চিরতরে মুছে যাবে। এই চরম তাপ আলোর গতিতে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এর চোখের সীমানায় থাকা যে কোনো দুর্ভাগ্যবান জিনিসকে মুহূর্তের মধ্যে জ্বালিয়ে ছাই করে দেয়। এই আসল টেস্ট ফুটেজটিতে দেখুন বোমা ফাটার সাথে সাথে কিভাবে গাড়ির পেইন্ট বা রং বাষ্প হয়ে যাচ্ছে। আগুন লাগতে পারে এমন যে কোনো জিনিসের সাথে সাথে আগুন ধরে যাবে, যার মধ্যে বিস্ফোরণের 1 মাইলের ভেতরের সবকিছু অন্তর্ভুক্ত। 1.5 মাইলের ভেতরের সব মানুষ 3rd ডিগ্রি বার্ন বা মারাত্মকভাবে পড়ে যাবে। এটা এমন এক পোড়া যা এত দ্রুত ঘটবে যে আপনি কোনো ব্যথা অনুভব করার সময়ও পাবেন না। আর এই টেস্ট ফুটেজটা দেখুন,
আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো নিউক্লিয়ার বোমার সেই ভয়াবহ তাপ ধোঁয়াগুলোকে দূরে ঠেলে দিচ্ছে, ঠিক যেন সৌরঝড়। এটা এতটাই তীব্র। আসল বাতাস এবং সবচেয়ে বড় ধ্বংসলীলা আসা তো এখনো বাকি। এরপর আসবে শক ওয়েভ, উচ্চচাপের বাতাসের একটা গোলক যা শব্দের চেয়েও দ্রুত গতিতে চারিদিকে ছড়িয়ে পড়ে। আসলে এই শক ওয়েভ এতটাই শক্তিশালী যে এটা লেভেল আপ করে আরো ভয়ঙ্কর কিছুতে পরিণত হয়। যখন এটি মাটিতে ধাক্কা খায় তখন এটি প্রতিফলিত হয়ে উপরের দিকে ওঠে এবং নিজের সাথেই আবার মিশে গিয়ে তৈরি করে ম্যাক স্টেম। এটি ওই শক ওয়েভকে একটা খুরের মতো ধারালো রূপ দেয় যা পুরো শহরকে মাটির সাথে মিশিয়ে দেয়। এই পর্যায়ে মাত্র কয়েক সেকেন্ড পার হয়েছে, কিন্তু বিস্ফোরণ তখনও চলছে। এই শক ওয়েভ তার পেছনের বাতাসে একটা ভ্যাকুয়াম তৈরি করে যা আশেপাশের সমস্ত বাতাসকে হারিকেন ঝড়ের বেগে আবার নিজের দিকে টেনে নেয়। এটি প্রথম শক ওয়েভের মতো শক্তিশালী না হলেও এটি আরো বেশি ধ্বংসাত্মক। যখন বাতাস হুড়মুড় করে শহরের দিকে ফিরে আসে তখন এটি চারিদিকে চলতে থাকা সমস্ত আগুনে তাজা অক্সিজেন সরবরাহ করে। এই প্রচন্ড বাতাস আগুনকে আরো উস্কে দেয়, যার ফলে আগুনের ঘূর্ণিঝড় বা ফায়ার টর্নেডো তৈরি হয় যা শত শত ফুট উঁচু হতে পারে। এই ভয়ঙ্কর বাস্তবতাকে বলা হয় ফায়ার স্টর্ম, এবং হিরোশিমায় ঠিক এটাই ঘটেছিল। সেই শহরটি প্রায় পুরোটাই কাঠ দিয়ে তৈরি ছিল। আর এতক্ষণ আমরা যা যা দেখলাম, এই সম্পূর্ণ ঘটনা ঘটতে কতক্ষণ সময় লাগবে জানেন? মাত্র 10 থেকে 30 সেকেন্ড। আপনি হয়তো এবার ভয় পাচ্ছেন, আমিও পাচ্ছি। এটি এমন এক মহাবিপর্যয় যা মানুষেরই নিজেদের তৈরি। আর এতক্ষণ যা দেখলেন তা ছিল মাত্র এই একটি কোনক বা বোমার খুবই ক্ষুদ্র একটা প্রাথমিক সময়ের ধ্বংসলীলা। এরপর থেকে আবার যা ঘটতে থাকবে সেটা কল্পনা করতে রক্তহীন হয়ে আসে। একটি আমেরিকান সাবমেরিন থেকে ফায়ার করা একটি রকেট ঠিক এরকম 8টি বোমা একসাথে বহন করতে পারে। যদি তার সবগুলো একসাথে কোন একটি শহরের উপর আঘাত হানে তবে পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ হতে পারে তা ভাবুন একবার। আর যখন এটা গোটা পৃথিবী জুড়ে শুরু হবে, মানে সেই 12,000-এরও বেশি বোমাগুলোর কথা একবার ভাবুন। ধরা যাক বোমা পড়ার 30 সেকেন্ড পার হয়ে গেছে। চলুন এবার প্রবেশ করা যাক আসল মহাযজ্ঞে। কিভাবে 500 কোটি মানুষ ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে। আজ থেকে প্রায় 74,000 বছর আগে আমাদের এই পৃথিবী এমন এক ভয়ঙ্কর বিস্ফোরণের সাক্ষী হয়েছিল যা মানব ইতিহাসে আর কখনো দেখা যায়নি। সেটি ছিল তোবা নামের এক সুপার আগ্নেয়গিরির অগ্নুৎপাত। এর শক্তি ছিল হাজার হাজার পারমাণবিক বোমার সমান। এটি প্রায় 1.7 বিলিয়ন টন সালফার ডাইঅক্সাইড গ্যাস আমাদের বায়ুমণ্ডলে ছুঁড়ে মেরেছিল। প্রাচীনকালে সেই মহাবিপর্যয় মানবজাতিকে একদম খাদের কিনারায় ঠেলে দিয়েছিল। পুরো পৃথিবীতে মানুষের সংখ্যা কমতে কমতে মাত্র 3 থেকে 10,000 এসে দাঁড়িয়েছিল। সেটি ছিল প্রকৃতির নিজের তৈরি এক নিউক্লিয়ার উইন্টার বা পারমাণবিক শীত, যা পৃথিবী থেকে প্রায় সবকিছু মুছে ফেলেছিল। কিন্তু এত কিছুর পরও আমরা টিকে আছি। পৃথিবীর সেই ভয়ঙ্কর রূপ সহ্য করে বেঁচে যাওয়া মানুষদেরই বংশধর আমরা। 2050 সাল, সারা বিশ্ব জুড়ে একসাথে হাজার হাজার পারমাণবিক বোমা বিস্ফোরিত হচ্ছে। এই মহাবিপর্যয় শুধু শহরগুলোকেই ধ্বংস করবে না, বরং বিশাল পরিমাণ ধ্বংসস্তূপ, ছাই এবং কালো ধোঁয়া বা সুট বায়ুমণ্ডলে ছুঁড়ে মারবে, যা পুরো পৃথিবীর চারপাশে এক ঘন ধুলোর মেঘ তৈরি করবে। হঠাৎ করে আসা এই পরিবর্তন পুরো পৃথিবীকে একটি কৃত্রিম বরফ যুগে ঠেলে দেবে, যা জলবায়ু এবং ইকোসিস্টেম বা পরিবেশের ভারসাম্যকে পুরোপুরি পাল্টে দেবে। এখন যে ঘটনাগুলো আমি ব্যাখ্যা করতে যাচ্ছি সেগুলো শুনলে আপনি বুঝতে পারবেন যে যারা বোমা পড়ার প্রথম ব্লাস্টে মারা যায়নি তারা কেন আফসোস করবে। অর্থাৎ মানুষ বলা শুরু করবে, হায়, আমি যদি বোমার আঘাতে প্রথমেই মারা যেতাম তাহলেই ভালো হতো। পারমাণবিক যুদ্ধ শুরু হওয়ার ঠিক 72 মিনিট পর আকাশ থেকে বোমা পড়া বন্ধ হয়ে যাবে, কিন্তু মানবজাতির আসল নরক যন্ত্রণা শুরু হবে ঠিক তখন থেকে। বোমা পড়া শেষ হওয়ার সাথে সাথেই পুরো পৃথিবী জুড়ে শুরু হবে মেগা ফায়ার বা দানবীয় মহাদাবানল।
প্রতিটি পারমাণবিক অস্ত্র তার চারপাশের 100 থেকে 300 বর্গমাইল এলাকাকে আক্ষরিক অর্থে জ্বালিয়ে দেবে। বনাঞ্চল, শহর, বড় বড় বিল্ডিং, রাসায়নিক কারখানা সবকিছু একসাথে জ্বলতে শুরু করবে। আর এই কোটি কোটি আগুনের কুণ্ডলী থেকে তৈরি হওয়া প্রায় 300 বিলিয়ন পাউন্ড বিষাক্ত কালো ধোঁয়া আর ছাই সোজা আকাশের দিকে উড়ে যাবে। প্রায় 15 কোটি টন কালো ধোঁয়া সূর্যকে ঢেকে ফেলবে, আর সূর্য ছাড়া তখনই পৃথিবীতে পারমাণবিক শীত নেমে আসবে। And without sun, we have nuclear winter. হ্যাঁ, সূর্যের আলো ছাড়া পৃথিবীতে নেমে আসবে এক ভয়ঙ্কর অন্ধকার, যার নাম নিউক্লিয়ার উইন্টার বা পারমাণবিক শীত। তাপমাত্রা শূন্যের অনেক নিচে নেমে যাবে। পৃথিবীর সমস্ত নদী, হ্রদ আর জলাশয়গুলো টানা 10 বছরের জন্য সম্পূর্ণ বরফ হয়ে যাবে। আর ঠিক 24 মাস পর শুরু হবে আসল বিভীষিকা। পুরো পৃথিবীর কৃষি ব্যবস্থা মুহূর্তের মধ্যে স্থবির হয়ে যাবে। সূর্যের আলো না থাকায় গাছপালা বাঁচবে না, মাটি থেকে কোনো ফসল উঠবে না, বিদ্যুতের কোনো অস্তিত্ব থাকবে না, কোনো খাবার জুটবে না। বোমার তেজস্ক্রিয়তায় যারা শেষ হয়নি তারা এবার শুধু খাদ্যের অভাবেই তিলে তিলে বিলীন হতে শুরু করবে। কিন্তু ভয়ঙ্কর সত্যটি হলো, বিপদ এখানেই শেষ নয়। 8 থেকে 10 বছর পর যখন ধোঁয়া সরে গিয়ে আকাশে আবার সূর্য উঠবে, মানুষ হয়তো ভাববে সুদিন ফিরে এসেছে। কিন্তু না, পারমাণবিক বোমার প্রভাব ততদিনে পৃথিবীর ওজোন স্তরকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ফলে যে সূর্য আমাদের জীবন দিত, সেই সূর্যের আলোই হয়ে উঠবে এক ভয়ঙ্কর বিষ। সূর্যের অতি বেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে এসে পড়বে এবং মানুষের শরীরকে ঝলসে দেবে। এরপর শুরু হবে বরফ গলার পালা। আর এই বরফ গলার সাথে সাথে মাটির নিচ থেকে বেরিয়ে আসবে হাজার বছর ধরে চাপা পড়ে থাকা ভয়ঙ্কর সব ব্যাকটেরিয়া, ভাইরাস আর মহামারী। পোকামাকড়দের মতো ছোট প্রাণীরা এই পরিবেশে খুব দ্রুত বংশ বৃদ্ধি করবে, কিন্তু মানুষের মতো বড় প্রাণীরা এই বিষাক্ত পৃথিবীতে টিকতে না পেরে বিলুপ্তির দিকে এগিয়ে যাবে। যে সামান্য কিছু মানুষ বেঁচে থাকবে, তাদের মধ্যে সভ্যতা বলে আর কিছু অবশিষ্ট থাকবে না। কোনো আইন, কোনো সমাজ, কোনো নিয়ম কানুন থাকবে না। মানুষ ফিরে যাবে একদম আদিম যুগের পশুদের মতো অবস্থায়। সামান্য একটু খাবার বা এক ফোঁটা পানির জন্য মানুষ একে অপরকে শেষ করে দেবে। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা কি জানেন? কয়েক প্রজন্মের মধ্যেই মানুষ ভুলে যাবে যে তারা একসময় আধুনিক ছিল। আমাদের শিল্প বিপ্লব, প্রযুক্তি, ইন্টারনেট, বিজ্ঞান সবকিছু মানুষের স্মৃতি থেকে চিরতরে মুছে যাবে। এমনকি মানুষ এই পারমাণবিক যুদ্ধের কথাও ভুলে যাবে। সভ্যতার এই চরম ধ্বংসলীলা ভবিষ্যতের সেই আদিম মানুষদের কাছে হয়ে থাকবে কেবলই কোনো এক ঈশ্বরের অভিশাপ বা রূপকথার কোনো গল্প। এভাবেই মানব জাতির কয়েক হাজার বছরের অর্জন স্রেফ ধুলোয় মিশে যাবে। কি মনে হচ্ছে, মানব জাতির আর কোনো চিহ্ন পাওয়া সম্ভব? অসম্ভব মনে হলেও আমাদের অবশ্যই এমন জায়গায় খুঁজে বের করতেই হবে যেখানে আমরা টিকে থাকতে পারবো। তাই চলুন আরো সামনে এগোনো যাক। এই নিউক্লিয়ার উইন্টারকে আটকানোর কোনো সাধ্য নেই, কারণ একবার বোমার বাটন চাপা হয়ে গেলে পরিবেশের এই বিপর্যয় ঠেকানো অসম্ভব। একটি বিশ্বব্যাপী পারমাণবিক যুদ্ধের ক্ষেত্রে সুইজারল্যান্ড সম্ভবত পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। এক দারুণ দূরদর্শিতার কারণে সুইজারল্যান্ডই হলো বিশ্বের একমাত্র দেশ যাদের পুরো দেশের সব মানুষকে আশ্রয় দেওয়ার মতো পর্যাপ্ত নিউক্লিয়ার ফল আউট শেল্টার বা বাংকার রয়েছে। 1978 সালের পর পাশ হওয়া এক অসাধারণ আইন অনুযায়ী সে দেশের প্রতিটি আবাসিক ভবনে একটি করে নিউক্লিয়ার শেল্টার থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এই শেল্টারগুলো মাত্র 700 মিটার দূর থেকে ঘটা 12 মেগাটনের বোমার বিস্ফোরণও সহ্য করতে পারে। যারা নিজেদের বাড়িতে এমন বাংকার বানাতে পারে না বা বানাতে চায় না, তাদের এর বদলে কমিউনিটি বা পাবলিক শেল্টারগুলোতে কন্ট্রিবিউট করতে হয়। পুরো দেশ জুড়ে অবিশ্বাস্যভাবে প্রায় 86 লাখ ফল আউট শেল্টার ছড়ানো আছে, যা সবার নিরাপত্তা নিশ্চিত করে। এর মধ্যে কিছু বিশাল পাবলিক শেল্টার আছে যেগুলো একসাথে 2000 জন মানুষকে আশ্রয় দিতে পারে। এই আশ্রয়স্থলগুলো শুধু কয়েক ঘন্টা বেঁচে থাকার জন্য নয়, এগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মানুষ সেখানে টানা 4 মাসেরও বেশি সময় ধরে টিকে থাকতে পারে। তবে একটি নিউক্লিয়ার শেল্টারে জায়গা পাওয়া মানেই যে সব বিপদ শেষ, তা কিন্তু নয়। এটি পারমাণবিক যুদ্ধের প্রথম আঘাত থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা বাড়লেও এটি আসলে একটি দীর্ঘ এবং শীতল যাত্রার মাত্র শুরু। তাহলে আবারও সেই প্রশ্ন, মানুষ এই নিউক্লিয়ার উইন্টারে টিকে থাকবে কিভাবে? পারমাণবিক শীতের এই ক্ষমাহীন পৃথিবীতে টিকে থাকতে হলে রুল অফ 3 বা 3-এর নিয়ম বোঝাটা সবচেয়ে জরুরি হয়ে দাঁড়াবে। এই সহজ গাইডলাইনটি সবচেয়ে চরম পরিস্থিতিতে মানুষের প্রয়োজনগুলোকে বুঝতে সাহায্য করে, যাতে মানুষ বিপদের মাঝেও সঠিক সিদ্ধান্ত নিতে পারে। চলো নিয়মটি ভেঙে বোঝানো যাক। রুল অফ 3 এর প্রথম প্রয়োজনীয় জিনিস হলো বাতাস।
শ্বাস নেওয়ার মতো বাতাস ছাড়া আপনি বড়জোর 3 মিনিট টিকতে পারবেন। এরপর আপনি অজ্ঞান হয়ে যাবেন। এরপর হলো আশ্রয়। চরম পরিস্থিতিতে হোক সেটা প্রচন্ড গরম বা হাড় কাঁপানো ঠান্ডা, সঠিক আশ্রয় ছাড়া আপনি বড়জোর 3 ঘন্টা টিকতে পারবেন। তৃতীয় প্রয়োজনীয় জিনিসটি হলো পানি। পানি ছাড়া একজন মানুষ 3 দিন পর্যন্ত টিকে থাকতে পারে। এরপর ডিহাইড্রেশন বা পানি শূন্যতা এক মারাত্মক হুমকিতে পরিণত হয়। এবং সবশেষে খাবার। কোনো খাবার ছাড়া চরম অনাহারে পড়ার আগে আপনার হাতে 3 সপ্তাহ পর্যন্ত সময় থাকবে। চলুন এবার দেখে নেই বেঁচে থাকার এই নিয়মগুলো পারমাণবিক শীতের রুক্ষ পৃথিবীতে কিভাবে কাজ করবে। রুল অফ 3 এর নিয়মে আমাদের শ্বাস নেওয়ার মতো বাতাস খুঁজতে হবে ঠিকই, কিন্তু পারমাণবিক ফলআউটের পর এমন একটি জায়গা খোঁজা সবচেয়ে বেশি জরুরি হয়ে দাঁড়াবে যেখানে কোনো রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা নেই। বোমা পড়ার ফলে তৈরি হওয়া বিশাল গর্ত বা ক্রেটারগুলো এড়িয়ে চলতে হবে, কারণ সেগুলো হলো রেডিয়েশনের হটবেড। এর পাশাপাশি রেডিয়েশনের বিষক্রিয়া থেকে বাঁচতে আয়োডিন পিল সংগ্রহ করা হবে একটি বুদ্ধিমানের কাজ, যা আপনার বেঁচে থাকার লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ ঢাল হিসেবে কাজ করবে। আপনার শেল্টার বা আশ্রয়স্থলটি যেন তাপ ধরে রাখতে পারে তা নিশ্চিত করা জীবনের জন্য সবচেয়ে জরুরি হয়ে উঠবে, কারণ শরীর গরম রাখাটাই হবে তখন বাঁচা মরার প্রশ্ন। পারমাণবিক শীতে খাওয়ার জন্য পরিষ্কার পানি খুঁজে পাওয়াটা হবে একটা বিশাল চ্যালেঞ্জ। আপনার হয়তো মনে হতে পারে যে চারিদিকে তো প্রচুর বরফ থাকবে, কিন্তু বাস্তবতা হলো পৃথিবীটা তখন একটি জমে যাওয়া মরুভূমির মতো হয়ে যাবে। যেখানে বরফ পাওয়া যাবে সেটিও সম্ভবত তেজস্ক্রিয় কণা দিয়ে দূষিত থাকবে। তাই যে কোনো পানি খাওয়ার আগে তা বিশুদ্ধ করা শুধু গুরুত্বপূর্ণই নয়, বেঁচে থাকার জন্য একদম অপরিহার্য হবে। এই রুক্ষ নতুন পৃথিবীতে নির্ভরযোগ্য ফিল্টার করার পদ্ধতি জানা থাকাটা সবচেয়ে বেশি দরকারি। এবং সবশেষে আসে খাবারের কথা। পারমাণবিক শীতে যেখানে বিশ্বজুড়ে চরম দুর্ভিক্ষ চলবে, সেখানে খাবার জোগাড় করা হবে এক অকল্পনীয় চ্যালেঞ্জ। পারমাণবিক ধ্বংসলীলার কারণে কলকারখানা এবং ট্রান্সপোর্ট সিস্টেম পুরোপুরি ভেঙে পড়বে। তাই বেঁচে যাওয়া খাবার খুঁজে বের করাটা কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। পারমাণবিক ফলআউট আমাদের প্রকৃতির পুরো খাদ্য শৃঙ্খলকেই ধ্বংস করে দেবে। তাই শিকারের উপর ভরসা করাটাও চরম বোকামি হবে। আমাদের মানবজাতি একবার এক বিশাল আগ্নেয়গিরির প্রাকৃতিক পারমাণবিক শীত পার করে টিকে এসেছিল, যা আমাদের প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছিল। সেই আশা থেকেই অবশেষে আমরা পেয়ে গেছি সেই জায়গা যেখানে মানুষের বেঁচে থাকার সম্ভাবনা সর্বোচ্চ। রয়টার্সের তথ্য অনুযায়ী 2 থেকে 3 বছরের মধ্যেই 500 কোটি মানুষ এভাবেই শেষ হয়ে যাবে, আর বাকি 300 কোটি মানুষ মূলত পৃথিবীর 3টি নির্দিষ্ট অঞ্চলে ছড়িয়ে থাকবে। প্রথমেই জেনে নেওয়া যাক কোথায় কোনোভাবেই পালানো যাবে না। পারমাণবিক অস্ত্রের প্রধান মালিক হলো আমেরিকা, রাশিয়া এবং চীন। যখন যুদ্ধ শুরু হবে তখন এরা সবাই একে অপরের সর্বোচ্চ ক্ষতি করার চেষ্টা করবে। তাই এই দেশগুলো থেকে যত দ্রুত সম্ভব পালানোই হবে একমাত্র উপায়। এখানে বেঁচে থাকার কোনো রাস্তাই নেই। পুরো ইউরোপও নিউক্লিয়ার বোমার প্রধান টার্গেটে পরিণত হবে। তাই ফ্রান্স, জার্মানি বা ব্রিটেনে বসে শান্তিতে দিন পার করার কোনো সুযোগ থাকবে না। চোখের পলকে এগুলো ধ্বংসস্তূপে পরিণত হবে। যেসব দেশে বন্যার মতো রিফিউজি বা শরণার্থীরা প্রবেশ করবে, সেসব দেশ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। এবার আসুন সেই জায়গাগুলোর কথায় যেখানে মানুষ এত কিছুর পরেও দিব্যি বেঁচে থাকার সম্ভাবনা থাকবে। দুটি বিশেষ জায়গা বা দেশগুলো হলো পৃথিবীর এক কোণায় থাকা বিচ্ছিন্ন কিছু দ্বীপরাষ্ট্র, যেমন ভানুয়াতু, ফিজি, নিউ ক্যালেডোনিয়া এবং অবশ্যই ফাইনালি নিউজিল্যান্ড। এখন আপনাদের মনে হয়তো একটা বড় প্রশ্ন জাগছে, পুরো পৃথিবীতে যখন বোমার ধোঁয়া, নিউক্লিয়ার উইন্টার আর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে, তখন এই জায়গাগুলোতে কি তেজস্ক্রিয়তা পৌঁছাবে না? বিজ্ঞানের উত্তর হলো না। কারণ পৃথিবীর উত্তর গোলার্ধে যুদ্ধ হলে সেখানকার বিষাক্ত হাওয়ার নিরক্ষরেখা পার হয়ে দক্ষিণ গোলার্ধের এই দ্বীপগুলোতে সহজে আসতে পারে না। বিশাল মহাসাগর এবং বাতাসের গতিপথ এদেরকে প্রাকৃতিকভাবে একটা অদৃশ্য ঢাল দিয়ে সুরক্ষিত রাখে। তাহলে দ্বিতীয় প্রশ্ন হতে পারে, ওখানে কি নিউক্লিয়ার উইন্টার বা পারমাণবিক শীত নামবে না? অবশ্যই নামবে। পুরো পৃথিবীর আকাশ যখন কালো ধোঁয়ায় ঢেকে যাবে, তখন এই দ্বীপগুলোতেও সূর্যের আলো কমে যাবে এবং তাপমাত্রা অনেক নিচে নেমে আসবে। কিন্তু চারিদিকে বিশাল মহাসাগর থাকায় পানির তাপমাত্রার কারণে এখানকার আবহাওয়া ইউরোপ বা আমেরিকার মতো হাড় কাঁপানো বরফের রাজ্যে পরিণত হবে না। এখানে টিকে থাকার মতো একটা সহনশীল পরিবেশ বজায় থাকবে। এছাড়া আরেক তথ্যে বলা হয়েছে, এই বেঁচে যাওয়া মানুষগুলো মূলত পৃথিবীর 3টি নির্দিষ্ট অঞ্চলে ছড়িয়ে থাকবে। প্রথমত দক্ষিণ গোলার্ধের দেশগুলো, যেমন ল্যাটিন আমেরিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। কারণ পৃথিবীর উত্তর দিকে যুদ্ধ হলেও বাতাসের গতিপথের কারণে বিষাক্ত কালো ধোঁয়া এই দিকটা খুব একটা পৌঁছাতে পারবে না।
দ্বিতীয়ত, নিরক্ষরেখার বা বিষুব রেখার কাছাকাছি থাকা দেশগুলো, যেখানে পারমাণবিক শীতের পরও তাপমাত্রা একেবারে বরফ হয়ে যাবে না। আর তৃতীয় দলটি থাকবে মাটির অনেক নিচে, সুইজারল্যান্ডের মতো দেশগুলোর নিউক্লিয়ার বাংকারে, অথবা আমেরিকা ও রাশিয়ার সামরিক কর্মকর্তা এবং অতি ধনী মানুষদের গোপন সেফ হাউসে। এর মধ্যে নিউজিল্যান্ডের কথা আলাদাভাবে বলতেই হবে। রাটার্স ইউনিভার্সিটির সেই গবেষণায় এই দেশটিকে বেঁচে থাকার তালিকায় একদম প্রথম সারিতে রাখা হয়েছে, কারণ অস্ট্রেলিয়া হয়তো সামরিক চুক্তির কারণে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, কিন্তু নিউজিল্যান্ড ভৌগোলিকভাবে দূরে থাকায় একদম নিরপেক্ষ থাকবে। কিন্তু এখানে আসে সবচেয়ে বড় রিয়েলিটি চেক। আপনারা হয়তো ভাবছেন, পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তো তাদের জ্বালানি তেল ফুরিয়ে যাবে, তখন গাড়ি কিভাবে চলবে, কলকারখানা কিভাবে চলবে, তাদের জীবন কি তাহলে শুধু কৃষি কাজ করেই কাটবে? একদম ঠিক ধরেছেন। যুদ্ধ শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই তাদের তেলের রিজার্ভ শেষ হয়ে যাবে, রাস্তায় কোনো গাড়ি চলবে না, বড় কারখানাগুলো স্তব্ধ হয়ে যাবে, আধুনিক যন্ত্রপাতির অভাবে তাদের জীবনযাত্রার মান কয়েক দশক পিছিয়ে যাবে, ইন্টারনেট বা গ্লোবাল সাপ্লাই চেইন বলে কিছু থাকবে না। কিন্তু তাদের সবচেয়ে বড় সুবিধা হলো তাদের বেঁচে থাকার জন্য বাইরের বিশ্বের উপর নির্ভর করতে হবে না। আধুনিক সুবিধা না থাকলেও নিউজিল্যান্ডের উর্বর মাটি, বিশুদ্ধ পানির বিশাল ভান্ডার এবং সীমিত জনসংখ্যার কারণে তারা শুধু কৃষিকাজ, ফলমূল আর সমুদ্রের মাছ শিকার করেই দিব্যি বেঁচে থাকতে পারবে। তাহলে শেষ প্রশ্ন, এইভাবে তারা কতদিন বাঁচবে? এর উত্তর হলো, যতদিন না পারমাণবিক শীত শেষ হয়ে পৃথিবীতে আবার সূর্যের আলো ফিরে আসে। হয়তো তাদের জীবনটা আর আগের মতো বিলাসবহুল থাকবে না, কিন্তু যখন পৃথিবীর বাকি সব দেশে মানুষের অস্তিত্ব ধুলোয় মিশে যাবে, তখন এই দ্বীপগুলোর মানুষরাই হবে মানব জাতির শেষ প্রদীপ। হয়তো 1 দশক বা 2 দশক পর এই দ্বীপগুলো থেকেই মানুষ আবার নতুন করে এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবী করার কাজ শুরু করবে, কিন্তু তারা তখন জীবনযাপন করবে একদম প্রাচীন মানুষের মতো। আর তাই বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন হয়তো এই ভয়ঙ্কর সত্যটা আগেই বুঝতে পেরেছিলেন। তাই তিনি বলেছিলেন, তৃতীয় বিশ্বযুদ্ধে মানুষ কি ধরনের অস্ত্র দিয়ে লড়বে তা আমি জানি না, কিন্তু আমি নিশ্চিত চতুর্থ বিশ্বযুদ্ধে মানুষ লড়াই করবে লাঠি আর পাথর দিয়ে। নিউক্লিয়ার বোমা কিভাবে কাজ করে যদি একদম গল্পের মতো করে সহজভাবে বুঝতে চান, তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।